আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সরকারের অনুমোদন পেলে জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ চলতি সপ্তাহে। ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্র প্রতি ভোটার বাড়াতে ইসির সিদ্ধান্ত। জুলাই সনদের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলের মতভিন্নতা। ইসলামী দলগুলো কমিশনকে চাপ দিয়ে অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করেছে বলে অভিযোগ। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় অত্যাচার বন্ধে প্রধান উপদেষ্টার আহ্বান। মৎস্য সপ্তাহে 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 হত্যা মামলায় জাভেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাংখারপুল মামলায় সাক্ষীর হুমকিদাতাকে গ্রেফতারের নির্দেশ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। সারা দেশ সবুজে ভরে উঠবে সুধীজনদের প্রত্যাশা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশ লেডিজ ক্লাবের 5ম বর্ষে পদার্পণ উদযাপনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনী রোড ম্যাপের খসড়ায় অনুমোদন পেলে চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা প্রকাশ করা হবে। বলেছেন, ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়িয়ে সমন্বয় করার সিদ্ধান্ত নিচ্ছেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসি এখন পর্যন্ত উদ্বেগের কোনো কারণ দেখছেন না বলেও জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিকে ধরেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সমন্বয় সভা শেষে ইসি সচিব জানান, নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত। কথা বলেন ভোট কেন্দ্র নিয়েও। একটা কর্মপরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছিল, আমি বলেছিলাম যে আমরা এই সপ্তাহে এটা করব। হ্যাঁ, এটা কোঅর্ডিনেট করা হচ্ছে, ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না এর অর্থ এই না যে অতীতে যা ছিল সেটাই একদম হুবহু এটা রাখতে হবে বা সংখ্যা যৌক্তিক বিবেচনায় যদি বাড়ে সেটা। সীমানা পুনর্নির্ধারণে 82টা আসনের আপিল শুনানি 24 থেকে 27 আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান তিনি। বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি দল। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় সংস্থাটি। অনেকদিন ধরেই বাংলাদেশে কাজ করছি আমরা। আমাদের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপ করব। তবে বৈঠকে নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে কোনো পরামর্শ দেয়নি তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নবগঠিত নীলফামারী জেলা কমিটির বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান রিজভী। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্তদের দিয়ে নয়, নিরপেক্ষদের দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে। পরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নোত্তরে তিনি বলেন, পিআর পদ্ধতি সাধারণ মানুষকে বিভ্রান্ত করবে। যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। কারণ এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা আমাদের
দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবে। জনগণ বিভ্রান্ত হবে, সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 12তম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকায় মব ভায়োলেন্স কমেছে, কিন্তু ঢাকার আশেপাশে এখনো আছে। আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও কারা পুলিশে 27,637 জনকে নিয়োগ দিয়েছে। এর মধ্যে 15,851 জন পুলিশ। সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি, পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলা রেকর্ড সংক্রান্ত আলোচনা, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের ব্যবস্থা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এইগুলির ব্যাপারে, দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন, ধর্ষণ এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে, মাদক অপব্যবহার, তারপরে শীর্ষ সন্ত্রাসীদের জামিন, গার্মেন্টস শিল্প কারখানার যে একটু সমস্যা দেখা দিচ্ছে, অস্ত্র জমার অবৈধ অস্ত্র উদ্ধার এবং সীমান্ত ও পার্বত্য অঞ্চলের পরিস্থিতির ব্যাপারে আলোচনা, রোহিঙ্গা ক্যাম্পের ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ও কয়েকটি প্রস্তাবনা নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের মধ্যে চরম মতবিরোধ দেখা দিয়েছে। তবে অনেকেই বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে অনিশ্চয়তা ও বিশ্বাসহীনতায় ভুগছে দলগুলো। জামায়াত ও এনসিপি সহ সমমনা ইসলামী দলগুলো ঐক্যমত্য কমিশনকে চাপ দিয়ে নিজেদের মতের ভিত্তিতে অঙ্গীকার বাস্তবায়নের প্রস্তাবনা দিতে বাধ্য করেছে। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। শনিবার রাতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন। 12 দলীয় জোট বলছে, সনদে নোট অব ডিসেন্টের বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। সংবিধানের মূলনীতির সাথে আমাদের একটু দ্বিমত আছে। এছাড়া আপনার যেটা আপনার দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, এই ব্যাপারে আমাদের তীব্র দ্বিমত আছে আর কি। এখানে আমরা একমত হতে পারি, আমরা দ্বিমত হতে পারি এবং আমরা একটা প্রস্তাবনা দিতে পারি, কিন্তু এটা বাস্তবায়নের দায়িত্ব তো বর্তমান সরকারের নয়। বর্তমান সরকারের তো এটার কোনো ম্যান্ডেট নেই, ম্যান্ডেট আগামী নির্বাচিত সংসদের। জুলাই সনদ বাস্তবায়নে সনদে উল্লেখিত নানান প্রস্তাবনার তীব্র সমালোচনা করে এনডিএম বলছে, দ্বিতীয় দফা আলোচনার শেষ দিকে জামায়াত ও এনসিপি অনেক মতামত কমিশনকে চাপিয়ে দিয়েছে। জুলাই সনদে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে যে তারা যে পয়েন্টগুলো দিয়েছে, এগুলো নিয়ে আমাদের যথেষ্ট অবজারভেশন রয়েছে। আমরা এই বিষয়গুলো তাদের কাছে জানতে চাইব। একটা নির্বাচিত সংসদ যখন ক্ষমতায় আসবে, তখন আমরা আইনি ভিত্তিটা দিব, সংবিধানে অন্তর্ভুক্ত করব। আমরা মনে করি জুলাই সনদের বাস্তবায়নের অঙ্গীকারনামা তারা যেভাবে যে ভাষা তারা ব্যবহার করেছে, এইটা জামায়াত ইসলামী এবং এনসিপির চাপের কাছে নতি স্বীকার করে ঐক্যমত কমিশন এই কাজটা করেছে। কেবল আগামী নির্বাচিত সংসদই জুলাই সনদ বাস্তবায়নের এখতিয়ার রাখে, এই ধারার সাথে দ্বিমত প্রকাশ করেছে এবি পার্টি। আমরা তো এবারে 2024 কারফিউ ভঙ্গ করেছি। কারফিউ ভঙ্গ করা মানে তো রাষ্ট্রের আইন অমান্য করা, সংবিধান অমান্য করা। ফলে আপনাকে বলতেই হবে যে এই জুলাই সনদই আপহোল্ড করবে। সংবিধান তৈরি করা হয় গণপরিষদের মাধ্যমে, এই জন্য কিন্তু গণপরিষদের দাবিটা ছিল। এইটা একটা এক্সট্রাঅর্ডিনারি ইস্যু, এটাকে প্রশ্নবিদ্ধ না করে বরং এটার আমাদের এই আকাঙ্ক্ষা আকারে, জন আকাঙ্ক্ষা আকারে আমরা যদি পাঠ করি, এবং এটার একটাই সমাধান হতে পারে যদি আপনি গণভোটের মধ্য দিয়ে এটাকে রেকটিফিকেশন করে নেন। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের প্রস্তাবনায় বিএনপি যেসব নোট অব ডিসেন্ট দিয়েছে তাও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবি পার্টির এই নেতা। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেছেন, প্রকৃতিকে বাঁচাতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকালে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্য চাষী, উদ্যোক্তা ও গবেষকরা অংশ নেন।
মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবার জাতীয় মৎস্য পদক দেওয়া হয়েছে। অধ্যাপক ইউনুস বলেন, প্রকৃতির দান অপরিসীম, তবুও মানুষ নির্দয়। মাছ আমাদের জন্য প্রকৃতির একটা উপহার। এটা কোনো আমরা কারখানাতে বানাই নাই, এটার জন্য আমরা কোনো শ্রমিক নিয়োগ করি নাই যেটা বানিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহর দান, আমরা ধরে নিয়ে আসি, খাবার বেলায় উৎসাহ পাই, আরও খেতে চাই। তার প্রতি আমাদের সদয় হবার তো কথাই ওঠে না। তার প্রতি আমরা অত্যন্ত নির্মম, নির্দয়। আমরা মাছের কথা বলি, আজকে মৎস্য সপ্তাহ উদযাপন করব, অবশ্যই উদযাপন করব, এত বড় একটা আনন্দের দিন। কিন্তু যেই প্রকৃতি আমাদের কাছে এটা এনে দিল, তার প্রতি সদয় হবার কথাটা আমাদের কাছে চিন্তা করতে হবে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা এত নির্দয় হচ্ছি, অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন একসময় বন্ধ হয়ে যাবে। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। অন্য বক্তারা বলেছেন, উৎপাদন ভালো হলেও সাশ্রয়ী মূল্যে ইলিশ মেলে না, এজন্য জাটকা রক্ষা করার উপর জোর দেন তারা। দেশে 6টি ইলিশ অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগে মামলায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামিদের দ্রুত হাজির করতে বলেছেন আদালত। চাংখারপুলে হত্যা মামলায় সাক্ষীকে হুমকি দেয়া ব্যক্তিদের ধরে আনার জন্য বংশাল থানার ওসিকে নির্দেশ দিয়ে সাক্ষীর নিরাপত্তা প্রশ্নে ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মানার রিপোর্ট। ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানিয়েছে 2016 সালে দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামী মনোভাব সম্পন্ন কয়েকজনকে বেআইনিভাবে আটক করা হয়। তাদের রাখা হয় গাজীপুরের জয়দেবপুরে ভাড়া বাড়ির একটি কক্ষে। পরে জঙ্গি আস্তানা আছে এমন প্রচারণা চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2টি টিম অভিযান পরিচালনা করে তাদের হত্যা করে। বলা হয় নিহতরা রাষ্ট্রদ্রোহী। নিহতের মধ্যে যাত্রাবাড়ির এক মাদ্রাসা ছাত্রের বাবা তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করে বিচার বহির্ভূত হত্যার বিচার চান। অভিযোগের সত্যতা পেয়ে কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করে তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। বলা হয়েছে যে ইমিডিয়েটলি যখনই তাদেরকে যেখানেই পাওয়া হবে তাদের গ্রেফতার করে 24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার জন্য বলা হয়েছে। চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা মামলার এক সাক্ষীকে হুমকি দেওয়ার ঘটনায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করে বংশাল থানার ওসি। এ বিষয়ে কঠোর বার্তা দেন আদালত। ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন, তার সকল সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন। যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে, পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে, তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ, যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে। তারা কোনো অফেন্স করে থাকে বা এই ধরনের কার্যক্রম করার অপচেষ্টা করে থাকে, ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করে আনার জন্য বলেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরো 3 জন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাস নামে এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ কনস্টেবল অমি দাসের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে। পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল অমি প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত রয়েছেন। 11 আগস্ট রাতে নগরীর ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় অভিযান পরিচালনার সময় বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হন। 12 আগস্ট ওয়াকিটকিতে অস্ত্রধারীদের দেখা মাত্র গুলি করতে সিএমপি সদস্যদের নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ।
ওয়াকিটকিতে সিএমপি কমিশনারের ওই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ের একটি কারখানায় গিয়ে মালিকপক্ষকে ভয় ভীতি দেখিয়ে 50 লাখ টাকা আদায়ের চেষ্টার সময় 2 সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। অরিয়ন গ্রুপের অফিস থেকে তাদেরকে গ্রেফতার করে শিল্পাঞ্চল থানা পুলিশ। তারা হলেন সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার নিয়ামত আলী ও শিল্প পুলিশের বরখাস্ত সাব ইন্সপেক্টর রেজাউল করিম পাটোয়ারি। অরিয়ন গ্রুপের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একজন 2023 সালে চাকরিচ্যুত যে পুলিশ ইন্সপেক্টর পরিচয় দিয়েছিল, উনি আসলে পুলিশের সাব ইন্সপেক্টর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশে ছিল খুলনাতে তৎকালীন। তো সেই সময়ে তার চাকরিচ্যুতি ঘটে। পরবর্তীতে আরেকজন উনি নিজেকে অ্যাডিশনাল এসপি বলে দাবি করছেন, 2012 সালে রিটায়ারমেন্টে গিয়েছেন। প্রতারণা এবং ছদ্মবেশ ধারণ করে যে একটি প্রতিষ্ঠানে গিয়ে টাকা দাবি করার বিষয়টি, এটি নিয়ে আমরা বিস্তর তদন্ত শুরু করেছি। তাদের আড়ালে কোনো সিন্ডিকেট রয়েছে কিনা তো সেটিও আমরা খুঁজে বের করার জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ রোগীদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সহ 9 সদস্যের প্রতিনিধি দল। সোমবার দুপুর 2:30টার দিকে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন। গত 1 সপ্তাহ ধরে ব্রিটিশ একটি মেডিকেল টিম মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসা সেবা দিচ্ছে। তাদের সাথেও সাক্ষাৎ করেন সারাহ কুক। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা ও অভিযোজন নিশ্চিতে সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় নগরীর প্রিমিয়াম আইডিয়াল হাই স্কুলে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে সারা দেশ সবুজে ভরে উঠবে বলে প্রত্যাশা সুধীজনদের। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি ময়মনসিংহে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ ভূপ্রাকৃতিক অঞ্চল মধুপুর ও ভাওলের গড়। তবে বনভূমি দখলসহ নির্বিচারে বৃক্ষনিধনে হুমকিতে প্রাণ প্রকৃতি। পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে বাংলালিংকের সহযোগিতায় ময়মনসিংহেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই গাছে কিন্তু নানা উপকারিতার মধ্যে একটি বিশাল উপকারিতা আমাদের মানসিক প্রশান্তি। 30% মানসিক প্রশান্তি, এই মানসিক প্রশান্তি যেটা আসে সেই সবুজ থেকে আসে, এই গাছ থেকে আসে। এই যে গাছ আমরা নিধন করছি নানাভাবে উন্নয়নের নামে, তাতে গিয়ে কিন্তু আমরা আমাদের নিজের পায়ে নিজেই কুড়োল মারছি। আসুন এই বর্ষায় আমরা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। সবুজ উৎসবে যোগ দিয়ে প্রকৃতি রক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বেশি বেশি করে গাছ লাগাই, তাহলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমবে। যে আমার নিজের জীবন বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য অবশ্যই আমাদের বৃক্ষরোপণ করা উচিত। বেশি বেশি করে গাছ লাগানো প্রতিটা মানুষেরই একটা কর্তব্য। প্রত্যেকটা বৃক্ষই যার দিন অবস্থানে লাগাবে এবং এই সবুজ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে। এমন উদ্যোগে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রা ত্বরান্বিত হবে প্রত্যাশা সুধীজনদের। তো আমরা যত বেশি গাছ লাগাবো পরিবেশ তত ভালো বাঁচবে এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা আরো সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকার একটা জায়গা খুঁজে পাবে। আমাদের নেক্সট জেনারেশন যাদের জন্য আসলে আমরা সবাই ভালো কিছু গড়ে রেখে যেতে চাই, তো সেই হিসাবে আমরা উই আর ফিলিং রিয়েলি প্রাউড এবং আমরা আসলে এই ধরনের ক্যাম্পেইনগুলোর সাথে নিজেদেরকে আমরা ফিউচারও আরো ইনভলভ রাখতে চাই। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে অব্যাহত থাকবে সবুজায়ন অভিযান। গাছ ছাড়া আমাদের জীবন বাঁচবে না, গাছকে আমাদের রক্ষা করতে হবে এবং তার যত্ন নিতে হবে। বৈশ্বিক পরিবেশ যেভাবে বিপর্যয় ঘটেছে সেখানে বৃক্ষরোপণ ছাড়া এর বিকল্প নেই। এর মাধ্যমে আমরা
বৃক্ষ যে ঘাটতি আছে বাংলাদেশে সেটা কিছুটা হলেও পূরণ করার জন্য আমরা অবদান রাখতে পারবো। সবুজ শ্যামল দেশ গড়তে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নয়ন ও জীবনাচারের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। HSBC এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ডস 2025 আয়োজনের ঘোষণা দিয়েছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি দিতে এই আয়োজন। বছরের সেরা রপ্তানিকারক হিসেবে 4টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। পরাগ আজিমের রিপোর্ট। এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস 2025 আয়োজনের ঘোষণা উপলক্ষে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে HSBC। এতে অ্যাওয়ার্ডের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আয়োজকরা। এবার অ্যাওয়ার্ড দেওয়া হবে তৈরি পোশাক শিল্প, RMG ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অসনাতন ও উদীয়মান ক্ষেত্র, ম্যানুফ্যাকচারিং ও সেবা। তাদের কন্ট্রিবিউশনকে রিকগনাইজ করা, দুই হচ্ছে আমরা তাদের বেস্ট প্র্যাকটিস যে তারা কিভাবে এখানে আসলে সেটাকে তুলে ধরা, আরেকটা হচ্ছে যে কিভাবে আমরা আসলে সম্মুখে আরো আগাতে পারি। তো এই তিনটি বিষয় সামনে রেখে মাথায় রেখে এই যে অ্যাওয়ার্ড। সংক্ষিপ্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন HSBC এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের সাবেক বিজয়ীরা। আমরা অনেক অ্যাওয়ার্ডই পাই, সব অ্যাওয়ার্ড কিন্তু তারা ধরতে পারে না যে কিসের জন্য পেলাম, কেন পেলাম, এই অ্যাওয়ার্ডের গুরুত্ব কতটুকু। কিন্তু যখন আমরা HSBCর মতো একটা অর্গানাইজেশনের কাছ থেকে পাই তখন কিন্তু ইট মেক সেন্স। আমার মনে হয় যে HSBCর মতো একটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের রিকগনিশন ক্রেডিবল, বিকজ জুরি বোর্ড এবং প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল পজিশন, কমপ্লায়েন্স, গভর্নেন্স সবকিছু। অ্যাওয়ার্ডের নমিনেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 18 সেপ্টেম্বর। পুরস্কৃত করা হবে নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। চ্যানেল আই সংবাদের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুমের মা হাসিনা বেগম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে দুপুরে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 92 বছর। হাসিনা বেগমের মৃত্যুতে চ্যানেল আই পরিবার শোকাহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হবে। সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লিয়েন সহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতারও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চাইলে তার দেশে রাশিয়ার যুদ্ধ থামাতে পারেন, তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে এবং তারা ন্যাটোতে যোগ দিতে পারবে না। এটা হবে শান্তি চুক্তির একটি অংশ। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রুথ সোশ্যালে এই কথা বলেছেন ট্রাম্প। এবার রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে সিডনির ক্যাম্প সি ওরিয়ন সেন্টারে চতুর্থ মিনাবাজার উৎসব উদযাপন করা হয়েছে। খণ্ডকালীন ও স্বল্প পুঁজির নারী উদ্যোক্তাদের সহায়তা করার লক্ষ্যে আয়োজিত মিনাবাজারে নারী উদ্যোক্তাদের বিভিন্ন বুটিক্স, শাড়ি, রকমারি পোশাক, গহনা সহ বিভিন্ন পণ্যের স্টল ছিল। নয়নাভিরাম সাজে সজ্জিত মিনা বাজার প্রাঙ্গণ ছিল দর্শকদের কোলাহলে মুখরিত। সংগঠনের কাজে বিশেষ অবদানের জন্য সদস্যদের মাঝে সম্মানসূচক অ্যাওয়ার্ডস তুলে দেন ক্লাব সভাপতি রাহেলা আরেফিন এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তার মুন্নি। এবারে রয়েছে কৃষি সংবাদ। অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যকে সামনে রেখে 18 থেকে 24 আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ 2025।
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারের সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে টাঙ্গাইল জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহ আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান হোসেন উপস্থিত ছিলেন। ডিসি লেকে মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষী, মৎস্যজীবী, জেলে, পোনা চাষী, মৎস্য খাদ্য বিক্রেতা সহ কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। প্রকৃতি সংবাদ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী পুরো সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামানের সই করা পরিপত্রে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর থেকে সাভার উপজেলায় টানেল ও হাইব্রিড হফম্যান কিলন প্রযুক্তি ছাড়া অন্য সব ধরনের ইট ভাটায় ইট প্রস্তুত ও পোড়ানো বন্ধ থাকবে। পাশাপাশি উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং দূষণ হতে পারে এমন শিল্প কারখানাকে পরিবেশ ছাড়পত্র প্রদান সহ কর্মপরিকল্পনায় উল্লেখিত অন্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 18 পয়েন্ট বেড়ে ৫,৪১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 400টি কোম্পানির 975 কোটি 85 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 174 কোটি 14 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 242টির, কমেছে 94টির এবং অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। এবার এশিয়া কাপ শিরোপার দিকে চোখ রাখছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট যাচ্ছে টি-20 দল। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে জানাবো খেলার খবর। এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ঢাকার প্রস্তুতি পর্ব শেষে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটার জাকের আলী জানিয়েছেন, সবশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের জয় টাইগারদের এশিয়া কাপ জেতার অনুপ্রেরণা দিচ্ছে। সেই সাথে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড ব্যাটারদের বেসিক ঠিক রেখে তাদের শক্তি বাড়াতে কাজ করছেন, উন্নতি করছেন খেলোয়াড়রাও। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। কমিশনের অনুমোদন পেলে জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ চলতি সপ্তাহেই। ভোট কেন্দ্র না বাড়িয়ে কেন্দ্র প্রতি ভোটার বাড়াতে ইসির সিদ্ধান্ত। জুলাই সনদের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলের মতভিন্নতা। ইসলামী দলগুলো কমিশনকে চাপ দিয়ে অঙ্গীকার বাস্তবায়নে বাধ্য করেছে বলে অভিযোগ। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় অত্যাচার বন্ধে প্রধান উপদেষ্টার আহ্বান। মৎস্য সপ্তাহে 9 ক্যাটাগরিতে 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 হত্যা মামলায় জাভেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। চাংখারপুল মামলায় সাক্ষীর হুমকিদাতাকে গ্রেফতারের নির্দেশ। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। সারা দেশ সবুজে ভরে উঠবে, সুধীজনদের প্রত্যাশা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।